প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ কোভিড-19 এর উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় পুনর্বিন্যাসকৃত একটি সিলেবাস প্রদান করেছে এবং সেই সিলেবাসের আলোকে আমরা অনলাইন ক্লাস করব। এই ক্লাসের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়নের উদ্দেশ্যে তাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে। আমাদের রসায়নের সরকার প্রণীত সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো হলো 4, 5, 6, 7 এবং 8ম অধ্যায়। আমরা আজকে 5ম অধ্যায় রাসায়নিক বন্ধন এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি উপভোগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি 9ম শ্রেণীর রসায়ন ক্লাস করব। আজকে আমি এই নতুন সিলেবাসের রসায়নের 5ম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসগুলো ধারাবাহিকভাবে সবাই মনোযোগ সহকারে উপভোগ করবে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে যতটুকু সম্ভব সর্বোচ্চ জ্ঞান অর্জন করবে। এই অধ্যায়ে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হলো যোজ্যতা ইলেকট্রন, যোজনী, যৌগমূলক, সংকেত লেখার নিয়ম, আণবিক ও গাঠনিক সংকেত, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা এবং অষ্টক ও 2 এর নিয়ম। আশা করি বিষয়গুলো খুব মনোযোগ সহকারে সবাই উপভোগ করবে। প্রথমেই আসি যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন হলো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করতে করতে সর্বশেষ বা সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন অবস্থান করে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে এবং সেই কক্ষপথে বা সেই শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন অবস্থান করে সেই সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। যদি বলি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তার প্রথম কক্ষপথে তার সর্বশেষ কক্ষপথ এবং সেখানে একটি ইলেকট্রন আছে, অতএব তার যোজ্যতা শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে এবং যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1। আমি যদি বলি ম্যাগনেসিয়াম, তাহলে তার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, অতএব তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এই সর্বশেষ কক্ষপথে অবস্থিত 2টি ইলেকট্রন এবং যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। যদি বলি অক্সিজেন, তাহলে তার সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। এই 6টি ইলেকট্রন হলো তার যোজ্যতা ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথের 6টি ইলেকট্রন হলো যোজ্যতা ইলেকট্রন এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6 এবং এই ইলেকট্রনগুলো হলো যোজ্যতা ইলেকট্রন। এভাবে যে কোনো মৌলের আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে সর্বশেষ কক্ষপথে বা সর্ববহিস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং সেই ইলেকট্রনগুলো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এরপরে আসি যোজনী। যোজনী বলতে বোঝায় কোনো মৌলের অপর মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য কি। যদি যুক্ত হতে পারে তাহলে তার যোজনী আছে, যদি যুক্ত হতে না পারে তাহলে তার যোজনী নেই অথবা শূন্য। তো কোনো মৌল সাধারণত যতগুলো বন্ধন গঠন করতে পারে সেই বন্ধন সংখ্যাই হচ্ছে তার যোজনী। সাধারণত কোনো মৌল একটি ইলেকট্রন ত্যাগ অথবা শেয়ারের মাধ্যমে একটি বন্ধন গঠন করে। এরকম যতগুলো ইলেকট্রন সে শেয়ার অথবা ত্যাগ করতে পারে সে ততগুলো বন্ধন গঠন করতে পারে। সাধারণত দেখা গেছে কি হাইড্রোজেন সর্বাবস্থায় একটি বন্ধন গঠন করতে পারে। এই কারণে হাইড্রোজেনের বন্ধনকে একক বন্ধন ধরা হয়। এভাবে হাইড্রোজেন কোনো মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের বন্ধন সংখ্যা, অতএব সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী। অতএব যোজনীর সংখ্যা আমরা এভাবে দিতে পারি যে কোনো মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারে সেই সংখ্যাই হচ্ছে তার যোজনী। অতএব হাইড্রোজেনের মাধ্যমে আমরা যোজনীর সংজ্ঞা দিতে পারি। তবে ক্ষেত্র বিশেষে দেখা গেছে
যে সরাসরি কোনো মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে না বা থাকতে পারে না, সেক্ষেত্রে ক্লোরিনকে হাইড্রোজেন ন্যায় হিসাব করা হয়। সেক্ষেত্রে ক্লোরিনের বন্ধনটাও সাধারণত একক বন্ধন হয়ে থাকে যদি অক্সিজেন যুক্ত না থাকে। অতএব যোজনীর সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, কোনো মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারে অথবা কোনো যৌগ থেকে কোনো মৌল যতগুলো হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে অথবা কোনো মৌলের সাথে যতগুলো ক্লোরিন পরমাণু যুক্ত থাকতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। যেমন প্রথমে বলেছিলাম যে কোনো মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হতে পারে। আমরা যদি দেখি অ্যামোনিয়া গঠনে নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন যুক্ত হতে পারে, অতএব এক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী হবে 3। আবার জিঙ্ক সালফিউরিক অ্যাসিড থেকে জিঙ্ক সালফেট গঠন করে এবং 2টি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। এই 2টি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, একটি জিঙ্ক 2টি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে। অতএব যেহেতু একটি জিঙ্ক 2টি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, অর্থাৎ একটি জিঙ্ক পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করেছে, অতএব এক্ষেত্রে জিঙ্ক এর যোজনী হবে 2। অর্থাৎ কোনো মৌল যতগুলো হাইড্রোজেনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপন করতে পারে সেটিও ওই মৌলের যোজনী হবে। জিঙ্ক যেহেতু 2টি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, অতএব জিঙ্কের যোজনী 2। আবার কোনো মৌলের সাথে যতগুলো ক্লোরিন যুক্ত থাকতে পারে অক্সিজেন ব্যতীত, সেই সংখ্যাটাও হবে ওই মৌলের যোজনী। যেমন কপারের সাথে সাধারণত সরাসরি হাইড্রোজেন যুক্ত থাকে না বা থাকতে পারে না, ক্লোরিন থাকতে পারে। কপারের যোজনী, কপারের সাথে যদি 2টি ক্লোরিন থাকে সেক্ষেত্রে কপারের যোজনী হবে 2। এভাবে আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনের মাধ্যমে মৌলে কতগুলো যোজনী ব্যবহৃত হয়েছে কোনো যৌগে সেই সংখ্যাটি আমরা ব্যবহার করতে পারি। কিছু কিছু মৌলের আছে একাধিক যোজনী, যেমন কপারেরই 2টো যোজনী আছে, কপার ক্লোরাইড, এক্ষেত্রে কপারের যোজনী 1। এভাবে ভিন্ন ভিন্ন যোজনী ব্যবহৃত হতে পারে। এখন আমাদের সামনে প্রশ্ন আসে যে যোজনী সে জিনিসটা আমরা হাইড্রোজেনের মাধ্যমে বা ক্লোরিনের মাধ্যমে বুঝলাম, কিন্তু যোজনী জিনিসটা কি, আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনো মৌলের কতটি যোজনী থাকতে পারে? সেটাকে মুখস্থ করতে হবে না আমরা কোনোভাবে নির্ণয় করতে পারবো? সেটা যদি জানা থাকে তাহলে আমরা সহজেই যোজনীর বিষয়টি মনে রাখতে পারবো। এভাবে মুখস্থ করলে আমাদের বুঝতে পারবো না যে আসলে যোজনী কেন তৈরি হয় এবং যোজনী জিনিসটি কি। এটা আমরা 2017-18 শিক্ষাবর্ষের রসায়ন বই বা তার আগের রসায়ন বইগুলোর যোজনীর সংজ্ঞা থেকে আমরা সেই বিষয়টি জানতে পারবো। এখনকার বইতে সেই সংজ্ঞাটি নেই, তবে আমরা সেখান থেকে যদি জেনে নেই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। সেখানকার বইয়ের সংজ্ঞা অনুসারে ধাতুর ক্ষেত্রে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যাটি তার যোজনী, এবং পদার্থের ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন রয়েছে সেই সংখ্যাটি তার যোজনী। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে জোড় বা বিজোড় ব্যাপারটি বিবেচ্য বিষয় নয়, সেখানে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটি হবে তার যোজনী। আর অধাতুর ক্ষেত্রে যদি জোড় সংখ্যক ইলেকট্রন থাকে বা ইলেকট্রন সংখ্যা যদি জোড় আকারে থাকে বা ইলেকট্রনগুলো যদি জোড় আকারে থাকে তাহলে তার যোজনী সেটা হবে না। যদি কোনো ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকে তাহলে সেটিই হবে তার যোজনী। যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে সেটিই হবে তার যোজনী। এখানেও স্পষ্ট হয়নি সাধারণত পদার্থের ক্ষেত্রে কিভাবে যোজনী হিসাব করা হয়। আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস করে দেখি তাহলে বুঝতে আরো সহজ হবে। ধাতুর ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, অতএব 1s2 2s2 2p 6 3s1। সোডিয়াম মৌলের সর্বশেষ কক্ষপথ তৃতীয় শক্তি স্তর এবং সেখানে যেহেতু একটি ইলেকট্রন আছে অতএব তার যোজনী হবে 1। আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হিসাব করি তার পারমাণবিক সংখ্যা 12, তার ইলেকট্রন বিন্যাস করলে 2s2 2p 6 3s2, সেক্ষেত্রে তার
তৃতীয় শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, সেখানে দুটো ইলেকট্রন আছে। এটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটি সর্বশেষ শক্তি স্তর না, এবং এটি হচ্ছে প্রথম শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে তার এস অরবিটালে দুটি ইলেকট্রন আছে, অতএব তার যোজনী হবে 2। এটি এস অরবিটালে জোড় আকারে থাকার পরও 2 হবে, যেহেতু আমি বলছি ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই তার যোজনী, অতএব সেক্ষেত্রে যোজনী হবে 2। আবার যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে দেখব অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 এবং ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p1। এক্ষেত্রে এটি প্রথম শক্তি স্তর, এটি দ্বিতীয় শক্তি স্তর, এবং এটি হচ্ছে তৃতীয় শক্তি স্তর এবং সর্বশেষ শক্তি স্তর। প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর যোজনীর ক্ষেত্রে ভূমিকা রাখে না। যোজ্যতা স্তরের ইলেকট্রনই যোজনীর ক্ষেত্রে ভূমিকা রাখে। অতএব যেহেতু যোজ্যতা স্তরের ইলেকট্রন যোজনীর ক্ষেত্রে ভূমিকা রাখে এবং সেই যোজ্যতা স্তরের ইলেকট্রন আছে 3টি, যেহেতু এটি ধাতু, অতএব সেখানে 3টি ইলেকট্রনই হবে তার যোজনী সংখ্যা। অতএব অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। এভাবে ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই আমরা জানতে পারি যদি, তাহলে সেটি হবে তার যোজনী সংখ্যা। এখন দেখব অধাতুর ক্ষেত্রে কিভাবে যোজনী সংখ্যা হিসেব করতে পারি। আমরা যদি দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে, তাহলে যেটি হবে সেটি হলো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অতএব তার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3 হবে। এখন এই দ্বিতীয় শক্তি স্তরে পি অরবিটালে 3টি ইলেকট্রন আছে। এখন এবং এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে, এবং এই দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ যোজ্যতা স্তর, অর্থাৎ এর উপর নির্ভর করবে তার যোজনী। এখন এস অরবিটালে 2টি ইলেকট্রন আছে, এখানে জোড় আকারে আছে, আমরা দেখতেই পাইতেছি। কিন্তু পি অরবিটালে 3টি ইলেকট্রন আছে, এরা জোড় বা বিজোড় আছে নাকি সেটা আমরা বুঝতে পারতেছি না। 3টি ইলেকট্রন, এখানে দুটো জোড় এবং একটি বিজোড় হতে পারে, এবং সেভাবে আছে কিনা সেটা আমরা বলতে পারি না। তার জন্য আমাদের আরেকটু জানতে হবে যে পি অরবিটাল আবার 3টি উপশক্তি স্তরে বিভক্ত। এই পি উপশক্তি স্তর বা 3টি অরবিটালে, এটাকে বলা হয় চৌম্বকীয় অরবিটাল বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বিভক্ত, এবং সেগুলো হলো 2px 2py এবং 2pz। সহজে মনে রাখা যায় যে কোনো অরবিটালে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার অর্ধেক সংখ্যক উপশক্তি স্তরে সেটাকে আবার বিভক্ত করা যায়, বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় সেটিকে বিভক্ত করা যায়। পি অরবিটালে যেহেতু 6টি ইলেকট্রন থাকতে পারে, অতএব সেটি 3টি উপশক্তি স্তরে বা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারে বিভক্ত করা যায়, এবং সেগুলো হচ্ছে 2px 2py এবং 2pz। এখানে প্রত্যেক অরবিটালে সমান সংখ্যক ইলেকট্রন প্রবেশ করতে পারবে এবং সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন প্রবেশ করতে পারবে। এখন আমরা জানি যে পি অরবিটালে 3টি ইলেকট্রন ছিল। এক্ষেত্রে মনে রাখতে হবে যে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলো সমান পরিমাণে বিভক্ত হওয়ার চেষ্টা করবে। এখন সমান পরিমাণে যদি বিভক্ত হয়, তাহলে px একটি যাবে, py তে একটি যাবে এবং pz এ একটি যাবে। অর্থাৎ এক্ষেত্রে 3টি উপশক্তি স্তরে 3টি ইলেকট্রন প্রবেশ করেছে, এবং প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন প্রবেশ করার কারণে প্রত্যেকেই বিজোড় অবস্থায় আছে। অতএব আমরা সংজ্ঞায় বলেছি যে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটি হচ্ছে তার যোজনী। অতএব যোজ্যতা স্তর তৃতীয় শক্তি স্তর, এবং সেখানে আছে দুটো আছে জোড় অবস্থায় এবং 3টি আছে বিজোড় অবস্থায়। জোড় অবস্থায় যারা আছে তারা হিসেবে আসবে না যোজনীর ক্ষেত্রে, বিজোড় ইলেকট্রন সংখ্যাই হবে তার যোজনী। অতএব নাইট্রোজেনের যোজনী হচ্ছে এখানে 3। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের হবে পারমাণবিক সংখ্যা 8, এবং তার ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s2 2s2 2px 2py 2pz। এক্ষেত্রে তার ইলেকট্রন বাকি আছে 4টি। আমরা একটি করে বসানোর পরও আরেকটি ইলেকট্রন অবশিষ্ট আছে। আবার সেটি একটি ইলেকট্রন যেহেতু 3টাতে ভাগ হতে পারে না, অতএব x এ এখানে 2টি ইলেকট্রন প্রবেশ করবে। যদি আরেকটি থাকতো তাহলে y তে যেত, আরেকটি থাকলে z এ যেত, সমানভাবে ভাগ হওয়ার চেষ্টা করত। অতএব এখানে এই দ্বিতীয় শক্তি স্তরে 2টি জোড় আছে এবং 2টি বিজোড় আছে।
এই বিজোড় দুটি ইলেকট্রনই হবে তাহলে তার যোজনী। এ কারণে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, যেহেতু দুটো বিজোড় ইলেকট্রন আছে। এরপরে যদি আমরা দেখি ফসফরাসে আসি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। অতএব তার যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p 6 3s 2 3p 3, অর্থাৎ p অরবিটাল যেহেতু তিনটা ভাগে বিভক্ত 3px 3py 3pz হওয়ার কথা। এখন এখানে একটি করে ইলেকট্রন প্রবেশ করেছে, অতএব ফসফরাসের যোজনী স্বাভাবিক নিয়মে 3 হবে, যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 3টি বিজোড় ইলেকট্রন রয়েছে। এখন যেহেতু এই সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, আমরা জানি যে কোনো শক্তি স্তরে তার শক্তি স্তরের সংখ্যার সমান উপশক্তি স্তর থাকে। প্রথম শক্তি স্তরের মান 1, অতএব একটি উপশক্তি স্তর আছে, সেটি হচ্ছে s। দ্বিতীয় শক্তি স্তরের মান 2 এবং সেখানে দুটি উপশক্তি স্তর আছে s এবং p। তৃতীয় শক্তি স্তরের মান যেহেতু 3, সেখানে তিনটি উপস্তর থাকতে পারে s, p এবং d। এখানে ডি অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করেনি, অতএব ডি অরবিটালে ফাঁকা আছে। অতএব সেক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে যেটি ঘটবে যে উত্তেজিত অবস্থায় ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হয়ে, যদি তৃতীয় শক্তি স্তরে কোথাও জোড় ইলেকট্রন থাকে তাহলে সেটি বিজোড় হয়ে ফাঁকা অরবিটালে প্রবেশ করার চেষ্টা করবে। আমরা যদি একটু দেখি, তৃতীয় শক্তি স্তরে প্রত্যেকটাতে একটি করে আছে। উত্তেজিত অবস্থায় ইলেকট্রনগুলো বিজোড় হওয়ার চেষ্টা করে। এখানে তৃতীয় শক্তি স্তরে বিজোড় হওয়ার চেষ্টা করলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো বিজোড় হওয়ার চেষ্টা করে। যেহেতু তৃতীয় শক্তি স্তরে এস অরবিটালে দুটো ইলেকট্রন আছে, অর্থাৎ জোড় অবস্থায় আছে, যদি উত্তেজিত অবস্থায় বা উত্তপ্ত অবস্থায় থাকে তাহলে এখান থেকে একটি ইলেকট্রন, যেহেতু তার ফাঁকা ডি অরবিটাল আছে, ডি অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করে, তখন তার বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 5টি। অতএব তার যোজনী তখন হয় 5। অতএব এই কারণেই ফসফরাসের যোজনী 3 এবং 5 দুটোই হতে পারে। ক্ষেত্র বিশেষে 3 হয় এবং ক্ষেত্র বিশেষে 5 হয়। এভাবে যোজনী পরিবর্তন কেন হয় এবং যোজনী কত হয় সেটি আমরা ইলেকট্রন বিন্যাস করে বের করে নিতে পারি। এভাবে আমরা অন্যান্য মৌলগুলো, পদার্থের ক্ষেত্রে ক্লোরিন, সালফার ইত্যাদি মৌলের যোজনী কেন ভিন্ন ভিন্ন হয় সেটি আমরা বের করতে পারি। এবং আমাদের মৌলগুলোর যোজনী কত হবে সেটি আমরা মনে না থাকলে এভাবে বের করে নিতে পারি। এছাড়াও আমাদের বইয়ে একটি চার্ট দেওয়া আছে, সেখানে কোন কোন মৌলের যোজনী কত সেটি দেওয়া আছে। আশা করি সেখান থেকে সবাই যোজনী জেনে এবং বুঝে পড়ে নিতে পারবে এবং পরবর্তীতে সেটি রাসায়নিক বিক্রিয়া এবং সংকেত লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এরপরে আসি যৌগমূলক। যৌগমূলক হলো, এই যৌগমূলক ধারণার আগে আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে যে একাধিক মৌল যদি একত্রে যুক্ত হয় তাহলে সেটা সাধারণত যৌগ। কিন্তু একাধিক মৌল একত্রে যুক্ত হয়েছে কিন্তু তার যদি চার্জ থাকে তাহলে সেটি যৌগ হয় না, সেটাকে বলা হয় যৌগমূলক। অর্থাৎ যৌগ গঠন করলে তার চার্জ থাকবে না। একাধিক মৌল যদি একত্রে যুক্ত হয়, তার যদি কোনো চার্জ না থাকে তাহলে সেটি যৌগ। আর যদি একাধিক মৌল একত্রে যুক্ত হয়ে চার্জ যুক্ত হয়, অর্থাৎ চার্জিত পরমাণু গুচ্ছ গঠন করে, তাহলে সেটি হচ্ছে যৌগমূলক। অতএব যৌগমূলকের সংজ্ঞা কি হবে? যদি একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন একত্রে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু গুচ্ছ গঠন করে এবং কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে বা পরমাণুর আয়নের ন্যায় আচরণ করে, তাহলে ওই পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। অর্থাৎ এখানে একাধিক পরমাণু একত্রে থাকবে কিন্তু সম্মিলিত একটি চার্জ থাকার কারণে কোনো রাসায়নিক বিক্রিয়া তারা সামগ্রিকভাবে বা একত্রে একটিমাত্র পরমাণুর আয়নের ন্যায় আচরণ করবে।
সেটি ধনাত্মক চার্জ বিশিষ্ট হতে পারে অথবা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হতে পারে। কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় সামগ্রিক আচরণ একটি পরমাণুর ন্যায় হয়ে থাকবে। যদি এরকমের হয় তাহলে সে ধরনের পরমাণু গুচ্ছকে, চার্জিত পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। যেমন আমি যদি একটি উদাহরণ দেই, কপার সালফেট এর সাথে যদি জিঙ্ক বিক্রিয়া করে তাহলে সেটি জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপাদন করবে। এক্ষেত্রে এই সালফেট একটি সালফার এবং 4টি অক্সিজেন যুক্ত হয়েছে এবং এরা একত্রে অপর উৎপাদের ভিতরও একই রূপে আছে, অর্থাৎ কপারের জায়গাটি জিঙ্ক দখল করেছে, রাসায়নিক পরিবর্তন হয়েছে, কিন্তু সালফেট অংশটির কোনো পরিবর্তন হয়নি। অতএব এখানে সালফেট অংশটি একটি যৌগমূলক বা মূলক। এক্ষেত্রে সালফেট একত্রে একটি চার্জিত পরমাণুর ন্যায় আচরণ করেছে এবং তার জারণ মান -2 প্রদর্শন করেছে। এই -2 জারণ মান প্রদর্শন করে সে একটি পরমাণুর ন্যায় এক্ষেত্রে কপারের সাথে যুক্ত ছিল এবং বিক্রিয়ার পরে সে সালফেটের সাথে যুক্ত হয়েছে এবং বিক্রিয়ায় সে একটি পরমাণুর ন্যায় আচরণ করেছে, তার পরিবর্তন কোথাও হয়নি। যেহেতু তার পরিবর্তন হয়নি, কোনো রাসায়নিক পরিবর্তনে মৌলের যেহেতু পরিবর্তন হয় না, যৌগমূলক যেহেতু মৌলের ন্যায় আচরণ করে, এই জন্য যৌগমূলকেরও কোনো পরিবর্তন হয়নি। মৌল ভেঙে না গেলে যৌগমূলক সাধারণত ভেঙে যায় না। এই কারণে এই সালফেট হলো এক্ষেত্রে যৌগমূলক। সাধারণত সালফেটের চার্জ থাকে, সেটি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তবে যৌগমূলকের চার্জের মান যত থাকবে বা যতগুলো চার্জ থাকবে সেটাই তার যোজনী। আমাদের বইয়ে কয়েকটি চার্জ দেওয়া আছে, এর মধ্যে উল্লেখযোগ্য চার্জ হচ্ছে সালফেট, নাইট্রেট, কার্বনেট, অ্যামোনিয়াম। এটি ধনাত্মক চার্জিত এবং এটি ধাতুর আয়নের মতো আচরণ করে। এরপরে আছে হাইড্রোক্সিল আয়ন। এই আয়নগুলো খুব প্রয়োজনীয় এবং আমাদের বিভিন্ন বিক্রিয়ায় এই আয়নগুলো বা যৌগমূলকগুলো আমরা দেখতে পাই। তাদের চার্জের সংখ্যাই হচ্ছে তাদের যোজনী। যেহেতু সালফেটের চার্জ 2-, অতএব তার যোজনী 2। নাইট্রেটের চার্জ মাইনাস, অতএব তার যোজনী 1। কার্বনেটের চার্জ 2-, অতএব তার যোজনী 2। অ্যামোনিয়ামের চার্জ +1, অতএব তার যোজনী 1। হাইড্রোক্সিলের চার্জ -1 বা 1-, অতএব তার যোজনীয় 1। এভাবে আমরা বিভিন্ন যৌগমূলকের চার্জ জেনে তার যোজনী জানতে পারি। আশা করি এই বিষয়টি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা জানলাম যে বিভিন্ন যৌগে বিভিন্ন মৌলের যোজনী ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন একটু আগে বলেছিলাম ফসফরাসের যোজনী দুটো হতে পারে, একটি হতে পারে 3 এবং একটি হতে পারে 5। ফসফরাসের যোজনী যখন 5, সেটি হচ্ছে ফসফরাসের সর্বোচ্চ যোজনী এবং 3 হচ্ছে সর্বনিম্ন যোজনী। এখন আমি একটি যৌগ কল্পনা করি, ফসফরাস ট্রাইক্লোরাইড। আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, কিন্তু এখানে কিন্তু 5 সক্রিয় নেই। অতএব এক্ষেত্রে সক্রিয় যোজনী এক্ষেত্রে সক্রিয় যোজনী 3। অতএব সর্বোচ্চ যোজনী 5 এবং এক্ষেত্রে সক্রিয় যোজনী 3। অতএব তার যোজনীর একটি অংশ সুপ্ত অবস্থায় আছে, সেটি হচ্ছে তার যোজনীর সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীর পার্থক্য করলে যেটি হবে সেটি হবে তার সুপ্ত যোজনী। তার সুপ্ত অবস্থায় আছে যোজনী 2। অতএব ফসফরাসের এই যৌগ গঠনের ক্ষেত্রে সুপ্ত অবস্থায় আছে যোজনী 2। অতএব এই যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী 2। যদি ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হতো তাহলে তার সর্বোচ্চ যোজনীয় 5 ছিল এবং সক্রিয় যোজনীয় 5 আছে। অতএব এক্ষেত্রে সুপ্ত যোজনী হতো 0।
অতএব সর্বোচ্চ যোজনী হচ্ছে কোনো মৌলের যোজনী সর্বোচ্চ যত হওয়া সম্ভব সেটি হচ্ছে তার সর্বোচ্চ যোজনী, এবং কোনো যৌগে কোনো মৌলের যে যোজনী কার্যকরী আছে, অর্থাৎ কোনো যৌগ গঠনে যে যোজনীটি ব্যবহৃত হয়েছে কোনো মৌলের সেটি হচ্ছে তার সক্রিয় যোজনী। এক্ষেত্রে সক্রিয় যোজনী 5, এক্ষেত্রে সক্রিয় যোজনী 3। এবং সুপ্ত যোজনী, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীর পার্থক্য, অর্থাৎ যেই যোজনীটি ব্যবহৃত হয়নি সেই যোজনী হচ্ছে তার সুপ্ত যোজনী। ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করলে তার সুপ্ত অবস্থা থাকে যোজনী 2, এক্ষেত্রে সুপ্ত যোজনী 2। ফসফরাস পেন্টাক্লোরাইড গঠনের ক্ষেত্রে সে সমস্ত যোজনী যেহেতু ব্যবহার করে, অর্থাৎ সুপ্ত অবস্থায় তার কোনো যোজনী থাকে না, সেক্ষেত্রে তার সুপ্ত যোজনী হবে 0। আশা করি এটি সবাই বুঝতে পেরেছ। এরপরে আসি যৌগে সংকেত লেখার নিয়ম। এখানে আমরা যে আলোচনা করব বা বইয়ে যে আলোচনাগুলো করা হয়েছে সেগুলো হলো অজৈব যৌগের। জৈব যৌগের আবার গঠন পদ্ধতি এবং সংকেত লেখার নিয়ম আবার ভিন্নভাবে হয়ে থাকে, সেটি আমরা 11তম অধ্যায় যখন পড়ব সেখানে জানব। এখানে যেটি আলোচনা করা হয়েছে অজৈব যৌগের সংকেত লেখার নিয়ম। অজৈব যৌগের সংকেত লেখার ক্ষেত্রে প্রথমে যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ধনাত্মক অংশটিকে প্রথম লিখতে হবে এবং ঋণাত্মক অংশটিকে তারপরে লিখতে হবে। যৌগমূলক যদি লিখি তাহলে ধনাত্মক প্রকৃতির যৌগমূলকটি আগে এবং ঋণাত্মক প্রকৃতির যৌগমূলকটিকে পরে লিখতে হবে। এবং যোজনীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে যোজনী অনুসারে যেহেতু তারা বন্ধন গঠন করে, অতএব যোজনী জানতে হবে যে যৌগটার সংকেত কিভাবে হবে। যেমন আমি যদি বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম দরকার আছে এবং অক্সিজেন দরকার আছে। এখন ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অতএব আমরা যদি ম্যাগনেসিয়াম অক্সাইড লিখি তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে একটির যোজনী আরেকটির সাথে বসাতে হবে এবং অপরটির যোজনী এটার সাথে বসাতে হবে। তারা সংকেত লেখার সময় যোজনী এক্সচেঞ্জ করে লিখতে হবে। অতএব এখানেও 2 লিখবো, এখানেও 2 লিখবো। যেহেতু ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের যোজনী সমান, অতএব আমরা এটিকে MgO আকারেই লিখে রাখতে পারি। ম্যাগনেসিয়াম অক্সাইড অনুপাত আকারে প্রকাশ করলে 1:1 হয়, এই জন্য MgO হবে। যদি ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত থাকে তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1। অতএব তারা যখন যোজনী এক্সচেঞ্জ করবে তখন ম্যাগনেসিয়ামের যোজনী ক্লোরিনের সাথে বসবে এবং ক্লোরিনের যোজনী ম্যাগনেসিয়ামের সাথে বসবে। যেহেতু যোজনী 1 থাকলে পরমাণুর সংখ্যা 1 থাকলে লেখার দরকার নেই, অতএব এটার সংকেত হবে MgCl2। এভাবে আমরা লিখতে পারি। এভাবে আমরা যদি আরো দেখি তাহলে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে এবং সালফেট যৌগমূলক আছে। হাইড্রোজেনের যোজনী 1 এবং সালফেট যৌগমূলকের যোজনী 2। অতএব আমরা সহজেই এক্সচেঞ্জ করে লিখতে পারি 2 এবং 1। যদি যৌগমূলক হয় তাহলে তার সংখ্যা লেখার সময় সাধারণত ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে তারপর তার নিচে লিখতে হবে সংখ্যাটি। অতএব এটির সংকেত হবে H2SO4। যেহেতু 1 সংখ্যাটি লেখার আমাদের দরকার নেই, SO4 শুধু যদি থাকে তাহলে বুঝতে হবে একটি সালফেট আছে। এভাবে আমরা যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা লিখতে পারি। যদি আমরা লিখি অ্যামোনিয়াম সালফেট তাহলে NH4 অ্যামোনিয়াম আয়ন থাকবে এবং SO4 সালফেট আয়ন থাকবে। এখন অ্যামোনিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2, অতএব এটি হবে 2 এবং সালফেট হবে 1। অতএব সেটিকে লিখতে পারি NH4 2SO4। এভাবে আমরা লিখতে পারি। এভাবে যৌগমূলকের বা যৌগের যোজনী জানা থাকলে আমরা সেটির সংকেত আমরা লিখতে পারি। ধনাত্মক অংশটি প্রথম থাকবে এবং ঋণাত্মক অংশটি পরে থাকবে। এভাবে আমরা লিখে যে কোনো যৌগের সংকেত প্রকাশ করতে পারি যদি আমাদের যোজনী জানা থাকে। এজন্য আমাদের সংকেত মুখস্থ করা দরকার হবে না। এরপরে আসি আণবিক ও গাঠনিক সংকেত। আণবিক সংকেত কোন যৌগের অণুগুলো কোন মৌল এবং ওই মৌলের কতটি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যা যার মাধ্যমে জানা যায় তাকে বলা হয় আণবিক সংকেত। অর্থাৎ আণবিক সংকেতে
অণুতে মৌল কি এবং কতটি পরমাণু আছে বা ওই মৌলের কতটি পরমাণু আছে সেই সংখ্যা যে সংকেতের মাধ্যমে প্রকাশ পায় তাকে বলা হয় আণবিক সংকেত। যেমন আমি যদি বলি প্রোপেন, প্রোপেনের আণবিক সংকেত হচ্ছে C3H8। এখানে কার্বন আছে 3টি, হাইড্রোজেন আছে 8টি। যদি বলি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত আছে NH3। এখানে নাইট্রোজেন 1টি আছে এবং হাইড্রোজেন 3টি আছে। যদি বলি পানি, তাহলে তার সংকেত আছে H2O, 2টো হাইড্রোজেন 1টি অক্সিজেন আছে। যদি বলি মিথেন, তাহলে তার সংকেত আছে CH4, 1টি কার্বন এবং 4টি হাইড্রোজেন আছে। অর্থাৎ কোন মৌল দিয়ে গঠিত এবং কয়টি মৌল দিয়ে গঠিত সেই সমস্ত জিনিস যে সংকেতের মাধ্যমে প্রকাশ পায় সেটাই শুধুমাত্র আণবিক সংকেত। এক্ষেত্রে পরমাণুর সংখ্যা এবং কি কি পরমাণু দিয়ে যৌগটি গঠিত সেটি প্রকাশ পায়, এটি হচ্ছে আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত কি? গাঠনিক সংকেত হচ্ছে কোনো যৌগের মৌলগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে সেগুলো যদি মৌলের প্রতীক এবং বন্ধনী চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে সে ধরনের বন্ধনকে বলা হয় গাঠনিক সংকেত। তবে গাঠনিক সংকেতে মৌলের প্রতীকের পাশাপাশি কোন মৌলটা কার সাথে কিভাবে যুক্ত আছে সেটিও প্রকাশ পায়। যদি আমি প্রোপেনের কথাই কল্পনা করি তাহলে প্রোপেনের গাঠনিক সংকেত হবে অর্থাৎ 3টি কার্বন পরস্পরের সাথে যুক্ত আছে এবং প্রথম এবং শেষ কার্বনের সাথে 3টি করে হাইড্রোজেন এবং মধ্যখানে কার্বনের সাথে 2টি করে হাইড্রোজেন যুক্ত আছে। এই সংকেতের মাধ্যমে আমরা বুঝতে পারি না যে কোন কার্বনের সাথে কতটি হাইড্রোজেন যুক্ত আছে এবং কার্বনের যোজনই বা কত, হাইড্রোজেনের যোজনই বা কত। এই গাঠনিক সংকেত দেখে আমরা এর ব্যাখ্যা পেয়ে থাকি। যদি আমরা অ্যামোনিয়ার গঠন দেখি তাহলে একটি নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন আছে, কিন্তু কিভাবে আছে সেটি আমরা জানি না। কিন্তু গাঠনিক সংকেত যদি আঁকি তাহলে আমরা দেখতে পাবো একটি নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন যুক্ত আছে অনেকটা ত্রিকোণাকার পিরামিডের মতো করে। যদি পানির সংকেত দেখি তাহলে দেখতে পারবো যে একটি অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন ভি আকৃতির কোণ তৈরি করে অবস্থান করে। যদি মিথেনের গঠন দেখি তাহলে মিথেনের গঠনে দেখব যে একটি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন চতুস্তলকীয় গঠনে অবস্থান করে। চতুস্তলকীয় গঠন হচ্ছে যে এমন একটি ঘন আকার বস্তু যার তল থাকবে 4টি এবং প্রত্যেকটি তল হবে ত্রিকোণাকার। এখানে আমাদের আঁকা সম্ভব নয় বিধায় মানে দ্বিমাত্রিক তলে চতুস্তলক সাধারণত আঁকা কঠিন বা সম্ভব নয় বিধায় আমরা এভাবে সাধারণত চতুস্তলকীয় চিত্র এঁকে থাকি। অর্থাৎ এদের গঠনগুলো হলো এরকমের। প্রোপেনের গঠন এরকমের, অ্যামোনিয়ার গঠন হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, পানির গঠন হচ্ছে ভি আকৃতির এবং অক্সিজেনের সাথে 2টো হাইড্রোজেন ভি আকৃতিতে যুক্ত থাকে। মিথেনের গঠন হচ্ছে একটি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন চতুস্তলকীয়ভাবে যুক্ত থাকে। এটি হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। অতএব গাঠনিক সংকেতে কে কার সাথে কিভাবে যুক্ত আছে সেটি জানা যায়। আণবিক সংকেতে কতটি পরমাণু আছে এবং কি কি পরমাণু আছে সেটি জানা যায়। আশা করি এটিও সবাই বুঝতে পেরেছ। এরপরে আসি নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস কি, গ্রুপ 18 অবস্থিত মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সেগুলো সবাই গ্যাসীয় অবস্থায় থাকে এবং তারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা সাধারণত অংশগ্রহণ করে না। তারা এমনকি নিজেদের সাথেও যুক্ত হয় না, এই জন্য তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় অথবা ইনার্ট গ্যাস বলা হয় অথবা নবল গ্যাস বলা হয়। কেননা তাদের অভিজাতমূলক আচরণের কারণে, কারোর সাথে যুক্ত হতে না চাওয়ার কারণে তাদের অভিজাত গ্যাস বলা হয়। এখন কেন বলা হয়? এর কারণ হচ্ছে যে আমরা যদি খেয়াল করি তাহলে হিলিয়াম ব্যতীত সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে। হিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি, হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং সর্বশেষ কক্ষপথ তার প্রথম কক্ষপথ। আমরা যদি দেখি নিয়নের ক্ষেত্রে, নিয়নের
সর্বশেষ কক্ষপথে 1s2 2p6। আমরা যদি দেখি আর্গনের ক্ষেত্রে তাহলে 1s2 2p6 3s2 3p6। এক্ষেত্রে আমরা যদি দেখি নিয়নের সর্বশেষ কক্ষপথে এই 8টি ইলেকট্রন আছে এবং আর্গনের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। হিলিয়াম যেহেতু 1 নম্বর কক্ষপথে তার ইলেকট্রন অবস্থিত এবং সেখানে দুটো ইলেকট্রনই থাকতে পারে এবং দুটো ইলেকট্রনই আছে। এরপরে বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রেও যদি দেখি সবাই সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে সর্বশেষ কক্ষপথ হচ্ছে যোজ্যতা স্তর এবং সেখানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সে যৌগ গঠন করে বা কারোর সাথে যুক্ত হয়। যেহেতু তার সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে এই জন্য সে কারোর সাথে যুক্ত হয় না। অতএব আমরা বলতে পারি যে সর্বশেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথ ব্যতীত, তাহলে সেই যৌগটির ইলেকট্রন বিন্যাস সর্বাপেক্ষা স্থিতিশীল হয়। স্থিতিশীল কি, যে সম্পূর্ণরূপে সে এতই স্বাভাবিক হয় যে তার কোনো শক্তি গ্রহণ বা ত্যাগ করার দরকার হয় না, বা তার কোনো ইলেকট্রনের প্রতি আসক্তিও থাকে না এবং ইলেকট্রন ত্যাগ করার কোনো প্রবণতাও থাকে না। এইভাবে যদি স্থিতিশীল থাকে তাহলে সেটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিন্যাস থাকার কারণে তাদের এই প্রবণতা রয়েছে। অতএব সর্বশেষ কক্ষপথ প্রথম কক্ষপথ ব্যতীত যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিন্যাস থাকলে সেটি সর্বাপেক্ষা স্থিতিশীল হয়। যেমন নিয়নের ক্ষেত্রেই তো আমরা দেখলাম যে তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে এবং প্রত্যেকটি ইলেকট্রন জোড় অবস্থায় রয়েছে বিধায় সে স্থিতিশীল অবস্থায় আছে। এটিকে আমরা স্থিতিশীলতাকে এভাবে দেখাতে পারি যে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়ার প্রবণতা থাকে, আর উপরে থাকলে তার নিচে পড়ার প্রবণতা থাকে, নিচে থাকলে তার উপরে ওঠার প্রবণতা থাকে না। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো সেভাবে শক্তির দিক থেকে সে নিচে অবস্থান করে, নিচে থাকার কারণে তার কোনো কারণে উপরে ওঠার প্রবণতা থাকে না। কিন্তু উপরে যদি কোনো যৌগ থাকে, যেমন আমি যদি দেখি এই যৌগটি, এটি হলো ফ্লোরিন। ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, এজন্য সে স্থিতিশীল হতে পারে না। সে যদি কোনো কারণে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে স্থিতিশীল হতে পারবে। এখন দেখা গেছে কি যে এই নিষ্ক্রিয় গ্যাস যদি কোনো ইলেকট্রন গ্রহণ করে তার স্থিতিশীলতা ভঙ্গ হবে, অথবা ইলেকট্রন ত্যাগ করলেও তার স্থিতিশীলতা ভঙ্গ হবে, অর্থাৎ তার স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হবে, সে নিচ থেকে তাকে উপরে উঠতে হবে। স্বাভাবিক তো সমস্ত বস্তু নিচের দিকে আসতে চায়, কিন্তু তাকে নিচ থেকে যেহেতু উপরে উঠতে হবে এই জন্য তার এই প্রবণতার দরকার নেই এবং সেটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। এই কারণে তারা কোনো রকমের ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে উপরে উঠতে চায় না, বরঞ্চ উপরের দিকে যারা আছে শক্তির দিক থেকে তারা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে নিচের দিকে গমন করতে চায়। এই যে প্রবণতা, এই কারণেই তারা আসলে ইলেকট্রন আদান প্রদান করে এবং তারা এই কারণে সক্রিয়, এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত নিষ্ক্রিয় হয়ে থাকে। এখন এই কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয় থাকে এবং এটি হচ্ছে তাদের নিষ্ক্রিয়তার কারণ। অর্থাৎ হিলিয়াম ব্যতীত বাকি গ্যাসগুলোর সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে সেটি নিষ্ক্রিয় হবে, এবং হিলিয়ামের যেহেতু একমাত্র কক্ষপথ প্রথম কক্ষপথ এবং সেখানে 2টি ইলেকট্রন আছে এবং এখানে আর কোনো ইলেকট্রন গ্রহণের প্রয়োজন নেই এবং ঘাটতিও নেই, এই কারণে সেও নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। এটি হচ্ছে তাদের নিষ্ক্রিয়তার কারণ। এখন আমরা দেখব যে অষ্টক ও 2 এর নিয়ম। আমরা একটু আগে দেখলাম যে নিষ্ক্রিয় গ্যাস কেন নিষ্ক্রিয়। সাধারণত সর্বশেষ কক্ষপথ যদি প্রথম কক্ষপথ না হয় তাহলে তারা সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বা অর্জন করতে পারলে সর্বাপেক্ষা নিষ্ক্রিয় হয়। যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নেই তারা কোনো না কোনোভাবে ওই 8টি ইলেকট্রন অর্জন করে তারা সর্বাপেক্ষা স্থিতিশীল হতে চায়, অর্থাৎ নিচে নেমে স্বাভাবিক হতে চায়। এই কারণে তারা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে, এবং ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করতে গিয়েই তারা আসলে কোনো রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং এটিকে
দুইটি নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। অষ্টক নিয়ম, অষ্টক নিয়ম সেটি আমরা নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যেহেতু সর্বশেষ কক্ষপথে প্রথম কক্ষপথ ব্যতীত সর্বশেষ যে কোনো কক্ষপথেই 8টি ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রন বিন্যাসটি সর্বাপেক্ষা স্থিতিশীল হয়। এই কারণে যে কোনো মৌল সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অর্থাৎ সে সর্বাপেক্ষা স্থিতিশীল হতে চায়। যেমন নিয়নের ক্ষেত্রে যদি কল্পনা করি তাহলে সে সর্বাপেক্ষা যেহেতু স্থিতিশীল আছে, এই কারণে অন্য যে কোনো মৌল ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে সেই নিয়নের ইলেকট্রন বিন্যাসই অর্জন করতে চায়। এই কারণে অন্য কোনো মৌল তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দান বা গ্রহণ করার মাধ্যমে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটি আছে সেটির ইলেকট্রন বিন্যাস যদি অর্জন করতে পারে তাহলে সে স্থিতিশীল হবে। যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথের অষ্টক পূর্ণ আছে বা প্রথম কক্ষপথ হলে প্রথম কক্ষপথ পূর্ণ আছে, এই কারণে তার ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে স্থিতিশীল হওয়ার দরকার নেই। বাকি মৌলগুলো যেহেতু এটি পূর্ণ অবস্থায় থাকে না, সে কারণে ত্যাগ বা গ্রহণের মাধ্যমে সেটি অর্জন করতে হবে। অর্থাৎ এই যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হওয়ার প্রবণতা বা 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করে সর্বশেষ কক্ষপথ বা চতুর্থ স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হওয়ার প্রবণতা, একে বলা হয় অষ্টক নিয়ম। সোডিয়াম এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটি। নিয়নের ইলেকট্রন বিন্যাস করে যদি তাহলে 1s2 2s2 2p6, তার সর্বশেষ কক্ষপথ আছে দ্বিতীয় কক্ষপথ এবং সেখানে 8টি ইলেকট্রন রয়েছে। যদি সোডিয়াম সে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় স্থিতিশীল হওয়ার জন্য, তাহলে তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। সে যদি সেটি ত্যাগ করে তাহলে নিকটবর্তী নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অথবা যদি সেই ইলেকট্রন গ্রহণ করতে চায় তাহলে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে একটি আছে, আরো 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। 7টি গ্রহণ করা অপেক্ষা একটি যেহেতু ত্যাগ করা সহজ, এই জন্য সে এই ইলেকট্রনটি ত্যাগ করে দেয় এবং তখন সে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। তখন তার ইলেকট্রন বিন্যাস হয় ঠিক নিয়নের মতো। এই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে সে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। আবার যদি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি, s অরবিটাল 2টি এবং p অরবিটালে 5টি। যদি সে নিকটবর্তী ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তার নিকটবর্তী রয়েছে নিয়ন। সে যদি আরেকটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। সে যদি সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তার একটি গ্রহণ করা অপেক্ষা 5টি ত্যাগ করা কঠিন হওয়ার কারণে সে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এভাবে সোডিয়াম আয়ন এবং ফ্লোরিন আয়ন তারা যেহেতু নিরপেক্ষ অবস্থায় থাকতে পারে না, বিপরীতধর্মী আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এভাবে তাদের যৌগ গঠনের প্রবণতা প্রদর্শন করে। অর্থাৎ তাদের ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের উদ্দেশ্য হলো যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা এবং হিলিয়াম ব্যতীত বা প্রথম কক্ষপথ ব্যতীত যে কোনো কক্ষপথে যেহেতু 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করলে স্থিতিশীল হতে পারে, এই 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করার প্রবণতা বা নিয়মকে বলা হয় অষ্টক নিয়ম। এখন আসি 2 এর নিয়ম। আমরা যদি দেখি অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন বোরন সে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে বোরন ট্রাইক্লোরাইড গঠন করে। এটি যদি গঠন চিত্র দেখি তাহলে দেখব যে বোরনের সর্বশেষ কক্ষপথে 3টি ক্লোরিন যুক্ত হয়ে বোরন ট্রাইক্লোরাইড গঠন করেছে, অর্থাৎ 3টি ইলেকট্রন জোড় গঠন করেছে।
কিন্তু সে অষ্টক পূরণ করেনি, তারপরও সে স্থিতিশীল যৌগ গঠন করতে পেরেছে। আমরা যদি ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে দেখি, তাহলে দেখব যে ফসফরাস তার সর্বশেষ কক্ষপথে 3টি ক্লোরিনের সাথে যৌগ গঠন করার মাধ্যমে 3টি বন্ধনজোড় ইলেকট্রন গঠন করেছে এবং একটি মুক্তজোড় আছে। সব মিলিয়ে তার চতুর্থ স্তর বা সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিন্যাস সে অর্জন করতে পেরেছে। যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দেখি, তাহলে দেখব যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টি ক্লোরিন যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইডের যৌগ গঠন করেছে। এক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথ যদি দেখি, যে সে শেয়ারের মাধ্যমে ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে সে 10টি ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। আমরা জানি স্থিতিশীল হওয়ার জন্য দরকার আছে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করা, কিন্তু সে 10টি ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে এবং সেটিও স্থিতিশীল হয়েছে। তো এই যে বোরন ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড, এই দুটি যৌগ অষ্টক নিয়ম অনুসরণ না করেও যৌগ গঠন করেছে এবং স্থিতিশীল হয়েছে। অতএব এখানে অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হলো এই যে আমরা যোজনের সংজ্ঞায় দেখিয়েছি যে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনগুলো আসলে জোড় হওয়ার চেষ্টা করে, এজন্যই তারা যৌগ গঠন করে। সেখানে 8টি ইলেকট্রন বিন্যাস বা তার বেশি কম হতে পারে। অতএব আমরা এখন সংজ্ঞা দিতে পারি এভাবে যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো জোড় অবস্থায় 2টি ইলেকট্রন যুক্ত হয়ে যদি জোড় গঠন করতে পারে, তাহলে সেই মৌল বা যৌগগুলো সর্বাপেক্ষা স্থিতিশীল হয়। অর্থাৎ 2টি মৌল ইলেকট্রন মিলে একটি জোড় গঠন করার মাধ্যমে যেহেতু স্থিতিশীল হয়, এজন্য এই নিয়মকে বলা হয় 2-এর নিয়ম। অর্থাৎ ইলেকট্রন 2টি করে অবস্থান করবে। যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 2টি করে জোড় গঠন করার মাধ্যমে যদি কোনো যৌগ গঠিত হয়, কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, তাহলে সেই মৌলটা অথবা যৌগটি স্থিতিশীল হবে। এবং এই নিয়মটি এখন বেশি প্রযোজ্য হয় আমাদের যে কোনো যৌগের গঠন ব্যাখ্যা করার ক্ষেত্রে। এটি হলো 2-এর নিয়ম। তবে দেখা গেছে যে এই নিয়ম দুটি, অষ্টক এবং 2-এর নিয়ম, 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো যে আছে সেগুলোর ক্ষেত্রে সুন্দরভাবে বা সঠিকভাবে প্রযোজ্য। এর পরের মৌলের ক্ষেত্রে এটি আরো বিস্তৃত করার দরকার আছে, কিন্তু নবম দশম শ্রেণীর সিলেবাস অনুসারে সেগুলো আমাদের দরকার হবে না বা জানার দরকার হবে না, সেগুলো আমরা উপরের ক্লাসে জানতে পারব। আশা করি এ পর্যন্ত সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।